ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে জানবো। তো দেখি কি কি আছে, চলেন। তো আমরা এখানে যা যা জানবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইউনিফাইড সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, হাউ ফেজ রিলেট টু ওয়ার্কফ্লো ইন অ্যান ইটারেটিভ লাইফ সাইকেল, অ্যান অ্যাপ্রোচ টু সিস্টেম ডেভেলপমেন্ট, মেজর অ্যাক্টিভিটিস অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমাদের জানাবে। সো প্রথমে আমরা জানি ইউনিফাইড সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে। এখানে কী কী বলছে দেখি আমরা, চলেন। সো বলছে ডেভেলপ বাই দ্য টিম দ্যাট ক্রিয়েটেড ইউএমএল, মানে হচ্ছে আমরা যে ডেভেলপমেন্ট করব এটা সফটওয়্যার, এটা টিম হিসাবে কাজ করব এবং এরা সবাই কাজ করবে ওই একটা ইউএমএল এর উপরে, যে ইউএমএলটা ক্রিয়েট করে দেওয়া হবে। তা বলছে এম্বারাইজ বেস্ট প্র্যাকটিস ইজ সিস্টেম ডেভেলপমেন্ট। বলতেছে যখন আপনি কোডিং করবেন বা সিস্টেমটাকে বানাবেন মেইনলি, তখন আপনার যত বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো সব ব্যবহার করবেন। যেমন ওই যে আমরা বলেছিলাম যে আমরা যখন ভ্যারিয়েবল লিখব তখন ক্যামেল কেস ব্যবহার করব, যখন একটা ইফ লিখব তার সাথে সাথে এলস লিখে দিব। তারপর বলেছিলাম যে ইফ আর এলস সেম লাইনে থাকবে। এই যে প্র্যাকটিসগুলো এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। এখন আপনি যদি ইফ এলস সেম লাইনে না রাখেন, ডানে বামে রাখেন, তাতেও তো কাজ করবে, কিন্তু কোডটা আসলে দেখতে ভালো লাগবে না। তো বেস্ট প্র্যাকটিসের যেই রুলসটা সেটা আপনি ভায়োলেট করবেন তখন। আচ্ছা, তারপর বলছে অ্যাডাপ্ট দ্য ইটারেটিভ অ্যাপ্রোচ উইথ 4 মেইন ফেজ। বলছে ইটারেটিভ অ্যাপ্রোচের যে 4টা ফেজ আছে এই ফেজগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। ডিফারেন্ট টাস্ক আর ক্যাপচার্ড ইন সিরিজ অফ ওয়ার্কফ্লো। বলছে অন্যান্য যে কাজগুলো হবে সেটা একটা নির্দিষ্ট ওয়ার্কফ্লো আকারে, মানে এটার পরে এটা, এটার পরে এটা, এমন ফ্লো আকারে আমরা করব। সো এবার বলতেছে বেস্ট যে প্র্যাকটিসগুলো যেগুলো সম্পর্কে ওরা বলছে সেগুলো কি কি। তো প্রথমে বলছে ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। বলছে ডেভেলপমেন্টটা ইটারেটিভ হবে এবং ইনক্রিমেন্টাল হবে। ইনক্রিমেন্টাল মিনস হচ্ছে গিয়ে একটু একটু করে বাড়বে, ঠিক আছে। ধরেন আপনার এখানে একটু বানাইছেন, সেটা একটু যোগ করে আরেকটু বানাবেন। আমরা এটা করতে এইভাবেই করি, তাই না? প্রথমে আমরা এটা ধরেন এটা লজিক লেখার সময় আমরা অল্প কিছু তথ্য দিয়ে সেটাকে চেক করি যে আমাদের লজিকটা ওই তথ্যের উপর কাজ করতেছে কিনা। তারপর আমরা অ্যাকুরেটলি যেই ব্যাপারগুলো বা যেই টেস্টগুলো করার দরকার সেই টেস্টগুলো আমরা এটাতে করার চেষ্টা করি। তো বলছে এই মুডে কাজ করতে, হ্যাঁ। তা বলছে কম্পোনেন্ট বেস ডেভেলপমেন্ট করতে। বলছে কম্পোনেন্ট ওয়াইজ এগুলোকে ডেভেলপমেন্ট করতে, মানে ছোটো ছোটো ভাগে ভাগ করে করে ডেভেলপমেন্ট করে সেগুলোকে একটার সাথে একটা জোড়া লাগিয়ে লাগিয়ে কাজ করা। জোড়া লাগানো বলতে আসলে মিন করা হচ্ছে মানে আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাসে নিয়ে যাবো, একটা ক্লাসকে ওইটাকে আরেকটা জায়গায় নিয়ে যাব। মানে প্রসেসগুলোকে আমরা ছোটো ছোটো জায়গায় ভাগ ভাগ করে প্রসেসগুলোকে কমপ্লিট করব, যেন ওই একটা প্রসেসকে চাইলে আমরা আর অন্য জায়গায় ব্যবহার করতে পারি। চাইলে এক ফাইলে তো কাজ করতে পারি আমরা, তাই না? কিন্তু এক ফাইলে আমরা কাজ করব না। দেন বলছে রিকোয়ারমেন্টস ড্রিভেন ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের আরও 2-3টা প্রসেস আছে। তার মধ্যে একটা মানে একটা হচ্ছে আরডিডি, একটা হচ্ছে টিডিডি, একটা হচ্ছে ডিডিডি। তো আরডিডি মানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, টিডিডি মানে হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, আর ডিডিডি হচ্ছে ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে যে প্রসেসটা ফলো করবো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এই প্রসেসটাকে ফলো করতে বলতেছে। তার মানে রিকোয়ারমেন্টগুলোকে মূল ফোকাস রেখে রেখে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে। আর ডোমেন ড্রিভেনে হচ্ছে কি আমরা ডোমেনটাকে চিন্তা করব করে আমরা ওটার উপর ভিত্তি করে কাজ করব। আর আরেকটা হচ্ছে টেস্ট, যেটা বলছি টিডিডি, এটা হচ্ছে গিয়ে আমরা প্রতি কাজ একটু একটু করে কাজ করবো, তার টেস্ট করে ফেলবো। ওটা হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। সো এই হচ্ছে গিয়ে পদ্ধতিগুলো। সেখানে বলছে যে আরডিডিটাকে ফলো করতে। তারপর বলছে কনফিগারেবিলিটি, মানে এটা যেন কনফিগার করে রাখা যায়। যেমন কনফিগারটা কেমন হতে পারে, যেমন আমরা যে সুইংয়ের যে প্রজেক্টটা বানিয়েছিলাম ওই প্রজেক্টের মধ্যে আমরা কি করেছি, আমরা চাইলে একটা ডিসকাউন্ট দিতে পারতাম। এখন ডিসকাউন্টের অ্যামাউন্টটা আপনি যদি প্রোগ্রামে ফিক্সড করে দেন তাইলে কিন্তু প্রোগ্রামটা আসলে ভালো হলো না। তার মানে আপনাকে কনফিগার করার সুযোগ রাখতে বলছে। তার মানে কনফিগার করার সুযোগটা কি, আপনার ধরেন আমাকে 5% দেবেন, আরেকজনকে 10% দেবেন, আরেকজনকে 3% দেবেন, আরেকজনকে দিবেনই না। তার মানে আপনি প্রোগ্রামটাকে এইভাবে বানাবেন যেন ওটার মধ্যে চাইলে যখন তখন ওটা কনফিগারেশন চেঞ্জ করে নেওয়া যায়। বুঝাইতে পারতেছি ব্যাপারগুলো? আবার আপনি অনেকগুলো অপশন রাখলেন যে এই অপশনটা ওকে দেখাতে দিব, ওই অপশনটা ওকে দেখতে দিব, জাস্ট আপনি 3-4টা ক্লিক করলেই যেন এই কাজগুলো আপনি করতে পারেন। এখন আপনাকে যদি এই কাজটা করার জন্য কোডিং চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু সেটা ভালো কোড হলো না, বেস্ট প্র্যাকটিসও হলো না। এটাই মিন করতেছে এখানে, হ্যাঁ। তারপর বলতেছে আর্কিটেকচার সেন্টারিজম,
মানে আর্কিটেকচারটাকে মূল মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। মানে ওইটাকে মানে ইয়ে আমরা যখন একটা সার্কেল আঁকি ছিলাম যে আর্কিটেকচার সেন্টারিজম বলতে আসলে মেনলি মিন করা হচ্ছে, যেমন আমরা যখন একটা সার্কেলকে আঁকি, একটা সার্কেল আমরা আঁকি কিভাবে, একটা জায়গাকে তাকে পয়েন্ট করি, পয়েন্ট করে তার ভিত্তিতে আমরা কি করি, আমাদের কম্পাসটাকে ঘুরাই, তাই না? তাহলে এখানে ঠিক ওই কথাটাকে মিন করতেছে আসলে, যে তুমি সার্কেলটাকে মানে আর্কিটেকচারটাকে ওই পয়েন্ট করো, পয়েন্ট করে দেন তুমি চারদিক জুড়ে প্রোগ্রাম করো। মানে এটা হচ্ছে তাত্ত্বিক কথা আর কি। আর মূল ব্যাপারটা হচ্ছে যে তুমি আসলে আর্কিটেকচারটাকে মূল বেজ নিয়ে বাকি কাজগুলোকে তুমি কমপ্লিট করবা। হ্যাঁ, এবার বলছে ভিজুয়াল মডেলিং টেকনিক্স, বলছে ভিজুয়াল মডেলিং টেকনিক্স ইউজ করতে, যেমন যে আমরা ডায়াগ্রামগুলো আঁকবো, এটা দেখে ওইটা ওটা বুঝে বুঝে আমরা এই টেকনিকগুলোকে ওইটার মধ্যে যা যা বলছে ওই অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে কমপ্লিট করব। ওকে ওকে, তারপরে 4 ফেজ। এবার আমরা দেখব 4টা ফেজ, যে 4টা ফেজ সম্পর্কে তারা আমাদেরকে বলছে যে 4টা ফেজে তোমরা এই কাজগুলোকে কমপ্লিট করবা। সো ফার্স্ট ফেজ হচ্ছে ইনসেপশন, তারপরে ফেজের নাম হচ্ছে ইলাবোরেশন, তারপর এটা হচ্ছে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ট্রানজিশন। এগুলো সবগুলো ব্যাখ্যা সামনে আছে, ভয় পায় না। সো চলেন আমরা দেখি, বলতেছে ফেজ ওয়ার্কফ্লো অ্যান্ড কি ইটারেশন। সো এই ইটারেশন যে ওয়ার্কফ্লোটা আছে সেটা সম্পর্কে আমাদের জানাচ্ছে, বলছে উইথিন ইচ ফেজ অ্যাক্টিভিটিস আর গ্রুপড ইনটু ওয়ার্কফ্লোস। এই যে 4টা ফেজ সম্পর্কে আমরা জানলাম, 4টা ফেজেই তো আমরা কিছু কিছু কাজ করব, কিছু কিছু কাজ আমাদের করতে হবে। আবার ওই প্রতিটা কাজেরও আবার কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্কফ্লো আছে। এই যে যেমন আমরা পড়তেছি, আমাদের একটা ওয়ার্কফ্লো আছে না, পড়ার ফ্লো আছে না? আমাদের পড়ার ফ্লো কি? এই যে আমাদের ড্যাগ, তাই না? আমরা তো এই ড্যাগ ধরে ধরে পড়তেছি, তার মানে এটাও আমাদের একটা ফ্লো। মানে প্রতিটা কাজে যেমন আপনারা একটা নির্দিষ্ট শিডিউল পরে এক্সাম দিতে যান, তার মানে এক্সামটা আরেকটা ফেজ, স্টাডি পুরাটাই তো স্টাডি, কিন্তু স্টাডির একটা ফেজ হচ্ছে আমি আপনাদেরকে পড়াবো, আরেকটা ফেজ হচ্ছে আপনারা এক্সাম দেবেন। আবার এক্সামের মধ্যে আবার 2 ধরনের ফেজ আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে রিটেন। আবার ওই এক্সামের মধ্যে আরও 2টা ভাগ আছে, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে মান্থলি ফাইনাল। তার মানে ফেজগুলো বুঝতেছেন, এবং প্রতিটা ফেজেরই কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়া মেনেই কিন্তু আমরা ওই কাজটাকে কমপ্লিট করব। এখানে আসলে সেই জিনিসটা মিন করতেছে। দেন তারপর বলতেছে দ্য ব্যালেন্স অফ এফোর্ট স্পেন্ট ইন ইচ ওয়ার্কফ্লো ভ্যারিজ ফ্রম ফেজ টু ফেজ। মানে বলতেছে যে প্রতিটা ফেজেই যে আপনার একই রকম সময় ব্যয় হবে বা একই রকম কাজ করতে হবে তা কিন্তু না, বিভিন্ন ফেজে আপনার এটা ভ্যারি করবে। যেমন এক্সাম তো মাত্র 1 ঘন্টা, কিন্তু এক্সামে প্রিপারেশন করতে আমরা গত 1 মাস লাগিয়ে, তাই না? তার মানে এক্সামে লাগে মাত্র 1 বা 2 ঘন্টা, আর কিন্তু আমরা পড়তেছি প্রায় 80-90 ঘন্টা। ওকে, তার মানে কি 2টা ফেজে কিন্তু আমাদের 2 ধরনের এফোর্ট লাগতেছে, তাই না? এই জিনিসটাকে এখানে মিন করতেছে। উইদিন ফেজ দেয়ার মে বি মোর দেন 1 ইটারেশন। মানে একটা ফেজের মধ্যেই অনেকগুলো ইটারেশন হতে পারে। যেমন ধরেন আপনারা এক্সাম দিয়েছেন, কেউ খারাপ করছেন, খারাপ দিলে আবার কি করতে হয়, ওই একজনকে আবার কি রিটেক দিতে হয়। তার মানে কি মেইনলি এক্সাম দেওয়ার টাইম মানে প্রসেস কি, একবার এক্সাম দিব, আমরা কমপ্লিট করে বের হয়ে আসবো। ইন কেস যদি আমরা কেউ খারাপ করি, তাহলে কি আমাদের জন্য ইটারেশন একটা বেড়ে গেল, মানে কাজ একটা বেড়ে গেল। সব বলতেছে এটাই যে এই প্রতিটা ফেজে এমন হতে পারে যে কাজের ইটারেশন একটাও হইতে পারে, আবার মোর দেন 1ও হইতে পারে। বুঝতে পারছি? ওকে, সো এইখানে দেখেন একটা চিত্র দিয়ে আমাদেরকে এই জিনিসটা কি বোঝানোর চেষ্টা করতে। যেমন দেখেন এই রিকোয়ারমেন্টস, দেখেন এই রিকোয়ারমেন্ট প্রথম লেভেলে এই রিকোয়ারমেন্টস এত বড়, এতটুকু ছিল, তারপর এত বড় হয়েছে, তারপর এত বড় হয়েছে। দেখেন এইখানে এসে কি হয়েছে, আবার সেটা নাই হয়ে গেছে, তার মানে এখানে আর সেটা দরকার নাই। আবার অ্যানালাইসিসটা দেখেন, এইখানে ছোট ছিল, এখানে বড় ছিল, এখানে আরো বড় হয়েছে, এই লেভেলে এসে আবার আস্তে আস্তে ছোট আসলে করছে, এবং এটা একদম ট্রানজিশন পিরিয়ড পর্যন্ত অ্যানালাইসিস চলতেই থাকবে। আমরা শেষ পর্যন্ত আপনাকে চিন্তাও করতে হবে, কাজও করতে হবে। ওকে, সো এইখানে যে ডিজাইনটা দেখেন, শুরুতে আমরা এতটুকু চিন্তা করছি, তারপরে এতটুকু চিন্তা করছি, পরে কিন্তু চিন্তাটা আস্তে আস্তে আমাদের আবার বড় হচ্ছে। এইখানে এসে আমাদের চিন্তাটা আবার একটু ছোট হলো। তো এই চিত্রটিতে আসলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের বিভিন্ন ফেজে যে আমাদের যে কাজগুলো, সে কাজগুলো কোনোটা ইটারেটিভ হচ্ছে, কোনোটা কমে যাচ্ছে, কোনোটা বেড়ে যাচ্ছে। সো বলতেছে আসলে ডেভেলপমেন্ট প্রসেসটা এরকমই হবে। ওকে, এবার বলছে ডিফারেন্স ফ্রম ওয়াটার লাইফ সাইকেল। ওয়াটার লাইফ সাইকেলের কি একটা ডিফারেন্সটা কি সেটা বলছে। ইন ওয়াটার লাইফ সাইকেল, সরি ওয়াটারফল লাইফ সাইকেল, আচ্ছা, in waterfall life cycle project the phase and the workflows are linked together। মানে ওয়াটারফল লাইফ সাইকেলটা যেটা হচ্ছে যে তাদের যে ফেজগুলো আর
যাদের যে ওয়ার্ক ফ্লোগুলো তাদের হচ্ছে একটার সাথে একটা লিঙ্ক করা। আপনাদের কাছে চিত্রটা মনে আছে ওয়াটার লাইফ সাইকেলের, যে দেখছেন তো, মানে ওয়াটার লাইফ সাইকেল, এটার নাম ওয়াটার লাইফ সাইকেল দিয়েছে সেটা জানেন? এটা অনেকটা যে ঝর্ণার মতো, যে ঝর্ণা কি হয়, এটা পানি একটা নির্দিষ্ট লেভেলে এসে পড়ে, ওইখান থেকে আবার কিছু দূর মানে চলে চলে আবার কি করে, আবার একটু নিচে পড়ে, আবার একটু সামনে চলে, আবার একটু নিচে পড়ে, তাই না? তো আমাদের এই এই প্রোগ্রাম মানে সফটওয়্যার বানানোর সিস্টেমটা ঠিক এরকমই আর কি, যে আমরা একটা বানাবো, কিছু দূর সামনে যাবো, আবার একটু নিচে যাবো, আবার একটু সামনে বানাবো, আবার একটু নিচে যাবো। তো এই জন্য বলতেছে এরা একটার সাথে একটা কানেক্টেড, কারণ উপরটা যদি ঝামেলা হয় নিচেরটা ঝামেলা হবে, তারপর মানে এরকম করে প্রতিটা ফেজেই প্রবলেম হতে থাকবে। তো এই জন্য এই কথাটা বলছে এখানে। তারপর বলছে ইন দ্য রিকোয়ারমেন্ট ফেজ, মানে ওয়াটার লাইফ সাইকেলের প্রথম যে ফেজটা আছে ওই ফেজে অনলি রিকোয়ারমেন্টস ওয়ার্ক ফ্লো অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট। বলতেছে রিকোয়ারমেন্ট ফেজে শুধুমাত্র এই রিকোয়ারমেন্ট রিলেটেড কাজগুলোই বারবার করা হয়। কিভাবে রিকোয়ারমেন্ট করা হবে না করা হবে এগুলো আমরা সামনে থেকে একটা চ্যাপ্টার আছে, আসতো একটা চ্যাপ্টার পাবো আমরা, ওইখানে আমরা এগুলো খুব ডিটেলসে জানবো। সো অল রিকোয়ারমেন্টস অ্যাক্টিভিটিস শুড বি কমপ্লিট বিফোর ওয়ার্ক স্টার্ট অন অ্যানালাইসিস। বলছে অ্যানালাইসিস করার আগেই আমরা কি করব, যত ধরনের রিকোয়ারমেন্ট অ্যাক্টিভিটিস আছে এগুলো সব কমপ্লিট করব। রিকোয়ারমেন্ট অ্যাক্টিভিটিস কমপ্লিট করার পরেই দেন আমরা রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করে আমরা একটা ফাইনাল রিকোয়ারমেন্টস বানাবো, যে এইটাই হচ্ছে ফাইনাল রিকোয়ারমেন্টস, দেন আমরা ডিজাইনে অ্যান্ড ডেভেলপমেন্টে মুভ করব। ওকে, তারপর বলছে ইন অ্যান ইটারেটিভ লাইফ সাইকেল। এতক্ষণ কিন্তু আমরা বলছি ওয়াটার লাইফ সাইকেল সম্পর্কে, এখন আমরা আবার যাচ্ছি ইটারেটিভ লাইফ সাইকেলে। সো বলছে ইন অ্যান ইটারেটিভ লাইফ সাইকেল প্রজেক্ট it is recognized that some requirements work will be happening alongside analysis work। আসলে এটা মানে কি, মানে হচ্ছে ধরেন একটা বড় সিস্টেমের অনেক রিকোয়ারমেন্টস থাকবে, তাই না? এখন ধরেন ওই যে আপনাদেরকে কালকে একটা মজার ঘটনা বললাম না, যে ধরেন আমাদের দেশে একটা সেতু বা একটা রাস্তা তৈরি হতে হলে আগে 2-3 বছর লাগে সেটার সম্ভাব্যতা যাচাই করা হয়, যে এটা এই জায়গায় ভালো হবে না ওই জায়গায় ভালো হবে, এখানকার মাটি ভালো না ওইখানকার মাটি ভালো, বা কোন দিক থেকে এটা করলে বেশি বেনিফিটেড হওয়া যাবে, এই জিনিসগুলো যাচাই করতে করতে আমাদের 2-3 বছর সময় লেগে যায়। সো একটা সফটওয়্যারের যদি আমরা ফুল রিকোয়ারমেন্টস খালি গ্যাদারি করতে থাকি এরকম 2-3 বছর সময় চলে যাবে খালি রিকোয়ারমেন্ট গ্যাদার করতে করতে। কিন্তু ইটারেটিভ লাইফ সাইকেল যেটা করে যে না, ও আবার পুরো ব্যাপারটাকেই একবারে কালেক্ট করে না, ও কি করে যে রিকোয়ারমেন্টের প্রসেস চলতে থাকবে, একটা টিমকে দিয়ে দিবে যে তোমরা শুধু রিকোয়ারমেন্টস নিতে থাকো, নিয়ে আরেকটা টিমকে বলবে যে ওরা যে রিকোয়ারমেন্টস নিছে ওটা তোমরা অ্যানালাইসিস করা শুরু করে দাও অলরেডি। ইট মিনস ওরা যেটা করে যে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগে ভাগ করে দেয়, ওই তখনই রিকোয়ারমেন্টসের সময় ভাগ করে করে কি অ্যানালাইসিস অলরেডি শুরু করে দেয়। অ্যানালাইসিস টিম কি করে, অ্যানালাইসিস করে যে পার্টটা ওকে করে ফেলছে ওই পার্টের কাজ আবার সাথে মানে মূল যে কাজ মানে আমাদের ডিজাইন করা বা কোডিং করা ওই কাজে আমরা নেমে যাব। দেন আরেকটা নতুন ফেজ তৈরি হবে বা একটা নতুন মডিউল আসবে, সেটাকে আবার কি করবে, অ্যানালাইজ করবে, আবার আরেকটা টিম কাজ করবে। ইট মিনস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মানে রিকোয়ারমেন্ট গ্যাদারিংও চলতে থাকবে, আবার কি হবে কোডিং ডেভেলপমেন্ট এটাও চলতে থাকবে এই ফেজের মধ্যে এসা। ব্যাপারটা কি ক্লিয়ার? কিন্তু ওয়াটার লাইফ সাইকেল কিন্তু এটা ফলো করে না। ওয়াটার লাইফ সাইকেল হচ্ছে কি আগে সব রিকোয়ারমেন্ট নিয়ে নিতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে, তারপর ডিজাইন করতে হবে, দেন কোডিং করতে হবে, দেন টেস্টিং করতে হবে, দেন ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে কি ফুল কাজ, প্রতি ফেজ তার ফুল কাজ কমপ্লিট করবে, তারপর পরের ফেজে নামবে, কমপ্লিট করবে, তারপরে ফেজে নামবে। আর ইটারেটিভ লাইফ সাইকেল যেটা করে যে না ফুল ফেজ আমরা কমপ্লিট করবো না, ওইটার একটা পার্ট কমপ্লিট করবো, কমপ্লিট করে আমরা আগাইতে থাকবো, আরেকটা পার্ট আসবে আবার আগাইতে থাকবো, এইভাবে মুভমেন্ট করে থাকবে। এতে করে যেটা হয়, কারণ বড় সিস্টেম আপনি 2-3 বছর লাগে আগে অ্যানালাইসিস করলেন, 3-4 বছর লাগে কোডিং করলেন, 5-7 বছর পরে তার সিস্টেমটা দিলেন, অতদিন ওই লোক মারাও যেতে পারে, বা ওই 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 লোকের ওই কাজটা মানে ওই সিস্টেমটা দরকার নাও হতে পারে। কিন্তু আপনি যদি একটু একটু করে তাকে ডেলিভারি দিয়ে দেন যে হ্যাঁ এই মডিউলটা ক্রিয়েট হয়ে গেছে, দেন এটা আপনি ইউজ করতে থাকেন অলরেডি, সে কিন্তু তখন আর আপনার কাছে চলে যাবে না, বিকজ আপনার সিস্টেম সে অলরেডি ইউজ করতেছে। আর একটা মডেল দিয়ে দিলে তো আপনি টাকা পাচ্ছেন, তো টাকা পাইলে তার সমস্যা নেই। কিন্তু ওই যে 7 বছর পর যদি টাকার আশায় কাজ করেন, কাজও যাবে টাকাও যাবে। এই 7 বছর যে আপনি এমপ্লয়ীদেরকে খাটাবেন, এই টাকা আসবে কোত্থেকে? এবং বাংলাদেশের ম্যাক্সিমাম সফটওয়্যার ফার্ম এই কারণে ফেল করে। ওরা কি করে, খুব বড় আইডিয়া নিয়ে কাজ করা শুরু করে, কিন্তু এই বড় আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য আসলে যে সময়টুকু দরকার বা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, ওই ইনভেস্টমেন্ট আসলে এত টাকা ইনভেস্টমেন্ট হাতে অনেকেরই থাকে না। তো যেটা হয় যে মাঝপথে যায়, ইনভেস্টমেন্টের যে টাকা সেটাও শেষ হয়ে যায়, সফটওয়্যারটা মানে না এইকুল না ওইকুল এরকম একটা অবস্থায় থাকে, আলটিমেটলি ওই ফার্মটাই ভ্যানিশ হয়ে যায়। ম্যাক্সিমাম ফার্ম বাংলাদেশে এই কারণে সাস্টেন করতে পারে না। আর যারা সাস্টেন করে আছে ওদের আবার বড় বড় ক্লায়েন্ট আছে। সো ক্লায়েন্ট থাকলে ওদের আবার কাজ করতে কোনো সমস্যা নেই, কারণ ক্লায়েন্টরা প্রতি মাসে মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর সার্ভিস চার্জ দেয়, ওই সার্ভিস চার্জ দিয়ে ওই এমপ্লয়ীদেরকে চালানো যায়। বুঝতে পারছেন তো? আর নতুন সিস্টেম আসলে ওদেরকে কাজ করাবে, আরও টাকা আসবে, সমস্যা নেই তো।
ওকে, সো এইখানে আসলে সেটা বুঝাইতেছে যে সব কাজ একসাথে একটা পর একটা চলতে থাকবে, যে এখানে রিকোয়ারমেন্ট দিতে থাকবে, এখানে আবার অ্যানালাইসিস দিতে থাকবে, এখানে ডিজাইন চলবে, এখানে এই ধরনের কাজ চলতেই থাকবে আর কি। সো মেজর অ্যাক্টিভিটিস অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস, আসলে এই ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে মূল যে কাজগুলো সেগুলো কি কি এগুলো সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছে। অ্যাক্টিভিটি কি? রিকোয়ারমেন্টস ক্যাপচার্ড অ্যান্ড মডেলিং, রিকোয়ারমেন্টগুলো নিব, নিয়ে আমরা সেটাকে মডেলিং করবো, মানে ডায়াগ্রামে কনভার্ট করব। ওকে, দেন আমরা বলছি টেকনিক, রিকোয়ারমেন্ট এলিসিয়েশন নাকি এলিসিটেশন, ইউজ কেস মডেলিং অ্যান্ড প্রোটোটাইপিং, মানে রিকোয়ারমেন্টটাকে একদম কাটসাট করে একদম পারফেক্ট জায়গায় নিয়ে আসা। দেন আমরা ইউজ কেস মডেলিং করব, প্রোটোটাইপিং করব। দেন দ্য লাস্ট ওয়ান ইজ কি ডেলিভারেবল, এটা কি বলছে? ইউজ কেস মডেল রিকোয়ারমেন্ট লিস্ট, প্রোটোটাইপ অ্যান্ড গ্লোসারি, মানে এই সবগুলো জিনিসকে একত্রে করে আমরা পরবর্তী ধাপের দিকে মুভ করব। মূল কথা হচ্ছে কি ডেভেলপমেন্ট করার মানে আগেই আমাদের এই কাজগুলোকে প্রপারলি করতে হবে। যদি আমরা এই কাজগুলো প্রপারলি করতে পারি তাহলে ডেভেলপমেন্ট প্রসেস আমাদের জন্য কোয়াইট ইজি হয়ে যাবে। আর যদি এইখানে আমরা গোলমাল করে ফেলি তাহলে আমরা বুঝবো না কোন কাজটা দরকার, কোন কাজটা দরকার না, কোন টেবলটা দরকার, কোন টেবলটা দরকার না। যেমন আমার লাস্ট ব্যাচে যেটা হয়েছিল, ওই যে মামুন আর একটা স্টুডেন্ট ছিল আমাদের, নামই তো বলে গেলাম, আমার ক্যাপ্টেন ছিল, এটা নাম বলে গেছি, দেখছেন? আচ্ছা যাই হোক, তো ওরা দুইটা সিস্টেম নিয়ে কাজ করতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুল্লাহ, হ্যাঁ মনে আসছে। হ্যাঁ, তো ওরা সাইফুল চাচ্ছিল একটা হসপিটাল সিস্টেম নিয়ে কাজ করতে, আর মামুন চাচ্ছিল একটা ফার্মেসি সিস্টেম নিয়ে কাজ করতে। তো মামুন একটা ছোট সিস্টেম ছিল, মোটামুটি দিক সেদিক করে হয়ে গেছে, কিন্তু সাইফুলের যে সিস্টেমটা ছিল ও আসলে বুঝেই উঠতে পারতেছিল না যে ওর কতগুলো আসলে ডাটাবেস টেবল দরকার এবং কোন টেবলের সাথে কি সম্পর্ক, কার কি সম্পর্ক থাকবে, ওইটাই সে ম্যানেজ করতে পারতেছিল না। কোডিং করে, ডাটাবেস টেবল বানায়, আবার মুছে, আবার কোডিং করে, চেঞ্জ করে, আবার টেবল বানায়, আবার মুছে, এই ছিল তার কাজ। এরকম করে সে 15 দিন সময় নষ্ট করছে। যদি আমাদের অ্যানালিসিসটা আমরা যদি প্রপারলি তাহলে করতে পারতাম তাইলে কিন্তু ডেভেলপমেন্ট প্রসেসে গিয়ে আসলে এই ঝামেলাটা একদমই হতো না। কারণ ওখানে তো সব টেবলগুলো আমাদের এখানে এতে যে কি জানো বলে আপনার ক্লাস ডায়াগ্রাম, যেটা সো ক্লাস ডায়াগ্রামগুলো সবগুলো বানানোই থাকতো, শুধু আমরা দেখতাম, বানাবো আর কাজ শুরু করব। ওকে, আচ্ছা। তারপর বলছে আরও কিছু অ্যাক্টিভিটিস বলতেছে এখানে, যেমন অ্যাক্টিভিটিস যেমন আরও কিছু পার্ট আছে, যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, মানে আসলে এখানে যেটা বলতেছে যে আমরা যে কাজগুলো আছে কাজগুলো কিভাবে করব এবং কি আউটপুট পাবো। এবার টেকনিক বলছে কোলাবোরেশন ডায়াগ্রাম, মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমরা আসলে কী করবো, বলছে কোলাবোরেশন ডায়াগ্রাম বানাবো, ক্লাস ডায়াগ্রাম এবং অবজেক্ট মডেল বানাবো, অ্যানালাইসিস মডেলিংগুলো কীভাবে হবে সেগুলো আমরা চেক করবো এখানে। দেন বলছে এটা শেষে আমরা কী পাবো, অ্যানালাইজ দ্য মডেলস, আমরা মডেলসগুলো কী হবে সেগুলো আমরা খুঁজে পাবো ফাইনালি। এখানে আবার বলতেছে সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইনটা কি, মানে সিস্টেম ডিজাইন অ্যাক্টিভিটিটার নাম, আর এটাতে কী টেকনিক হবে, ডেভেলপমেন্ট মডেলিং, কম্পোনেন্ট মডেলিং, প্যাকেজ মডেলিং, আর্কিটেকচারাল মডেলিং, এই কাজগুলোকে আমরা এই জায়গায় করব। এবং ফাইনাল আউটপুট কি, ওভারঅল মানে আমরা যেটা পারবো এখানে আমরা ডিজাইনটা করে ফেলবো এবং ইমপ্লিমেন্টেশন পাবো আর কি, যে ডিজাইনটা কী হবে এবং ইমপ্লিমেন্টেশন আর্কিটেকচারটা কী হবে সেটা আমরা মানে এই লেভেলের কাজ থেকে খুঁজে পাবো। তারপর লেভেল হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, ক্লাস ডিজাইন। সো ক্লাস অ্যান্ড অবজেক্ট মডেলিং, ইন্টারাকশন মডেলিং, স্টেট মডেলিং, ডিজাইন প্যাটার্ন, সো এগুলো দিয়ে আমরা পাবো কি ডিজাইন মডেল। ইট মিনস আমরা একটা ক্লাস কার সাথে কার কী সম্পর্ক, এগ্রিগেশন হবে না অ্যাসোসিয়েশন হবে, এই সম্পর্কগুলো আমরা এখানে পেয়ে যাব। তো সম্পর্কগুলো যদি পেয়ে যাই তাহলে ফাইনালি আমাদের ক্লাসটা কেমন হবে, কার সাথে কার সম্পর্ক, সেটা তো আমরা পেয়ে গেলাম। সো পেয়ে গেলে আমাদের কাজ করতে কিছুটা সুবিধা হবে, দেন আমরা মডেলগুলোকে খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবো। এবার বলছে ইউজার ইন্টারফেস ডিজাইন, এইটা হচ্ছে এবার ইউজারের জন্য যেটা দেখাবো সেটা। তো বলছে ক্লাস অ্যান্ড অবজেক্ট মডেলিং, ইন্টারাকশন মডেলিং, স্টেট মডেলিং, প্যাকেজ মডেলিং, প্রোটোটাইপিং, ডিজাইন প্যাটার্ন, এইসব টেকনোলজি আমরা ব্যবহার করব। আর আলটিমেট আউটপুট হিসাবে আমরা পাবো ডিজাইন মডেল উইথ ইন্টারফেস স্পেসিফিকেশন, মানে ইন্টারফেসটা আমরা অলরেডি পেয়ে যাব এই সিস্টেম থেকে এসে, যে ইন্টারফেসটা কেমন হবে সেই ধারণা আমরা এখান থেকে নিয়ে নিব। দেন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে বলছে ক্লাস অ্যান্ড অবজেক্ট মডেলিং, মানে ক্লাস সব জায়গায় থাকবেন, ক্লাসের উপর ভিত্তি করেই পুরা প্রোগ্রাম। ওকে, সো বারবার আবার মনে করেন স্যার একই কথা বারবার কেন বলতেছেন আপনি। ইন্টারাকশন মডেলিং, স্টেট প্যাকেজ, এগুলো সবই আসলে এই টেকনিকগুলো ব্যবহার করে আমরা ডাটা ম্যানেজমেন্ট ডিজাইন করব। অ্যান্ড আলটিমেটলি আমরা কী পাবো, ডিজাইন মডেলিং উইথ ডাটাবেস স্পেসিফিকেশন। কনস্ট্রাকশন, সো বলছে প্রোগ্রামিং কম্পোনেন্ট, রিইউজ ডাটাবেস, ডিডিএল, মানে এখানে আমরা আসলে প্রোগ্রামিং করবো। সো প্রোগ্রামিং করতে হলে আমার ডাটাবেস ইউজ করতে হবে,
তারপরে কি বলে ওই যে ডিডিএল এই ধরনের জিনিসপত্র, এগুলো তো আমরা জানি ডিডিএল কি, তাই না? এই ব্যাপারগুলো, এই টেকনিকগুলো আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করে আমরা যেটা পাবো কনস্ট্রাক্ট সিস্টেম ডকুমেন্টেশন, এবং আমরা কি করবো একটা সিস্টেমের ডকুমেন্টেশনটা বানিয়ে ফেলবো। ডকুমেন্টেশনটা কেন থাকবে? আমি ওই যে কালকে স্যার আপনাদেরকে বলে গিয়েছিল একটা কথা, যে একটা ফার্মে ধরেন আপনারা এখান থেকে 5 জন মানুষ কাজ করতেছেন একটা সিস্টেমে, 3-4 বছর আগিয়ে কাজ করে অনেকটুকু বানিয়ে ফেলছেন, কোনো কারণে আপনারা 5 জনই জব ছেড়ে দিয়েছেন, তাহলে এখন কি হবে? ওই ওই সফটওয়্যারটা কি তারা ফেলে দিবে? মোটেও ফেলে দিবে না। ওই যে আপনি যে ডকুমেন্টেশন করবেন, আপনি যে কাজ করবেন, আপনার এটাকে একটা ডকুমেন্টেশন থাকবে। সো ওই ডকুমেন্টেশনটা দেখে পরে যে টিম আসবে তারা দেখে দেখে খুব সহজে আপনার ওই কাজের সাথে কোলাবরেট করে কাজ করতে পারবে। ওকে, সো এই ফেজটা হচ্ছে যে ওই কাজটাকে আমাদেরকে দিয়ে দিচ্ছি আর কি। অ্যান্ড দেন টেস্টিং, সো প্রোগ্রামিং টেস্ট প্রসিডিওর, মানে আমরা এখানে টেস্টিং করবো বিভিন্ন প্রসিডিওর ইউজ করে, সেটা হইতে পারে অটোমেটেড, সেটা হইতে পারে ম্যানুয়াল। দেন আমরা সিস্টেমটা টেস্ট করবো ফাইনালি, অ্যান্ড দেন ইমপ্লিমেন্টেশন আমরা সিস্টেমটাকে ইনস্টল করে দেব। এই ছিল আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট ফেজ। এই ফেজগুলো যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে হয়তো বা আমরা একটা সিস্টেমকে প্রপারলি দাঁড়া করাতে পারবো। ক্লিয়ার?